জন ভাই সবাই আমাকে জন ভাই বলে পরিচিত, কিন্তু আপনি জান। তো ওনারা এবং সব পুরনো ঢাকার ঐতিহ্যবাহী পরিবার থেকে আসা, আপনার আত্মীয় স্বজন সবার মধ্যে তো জান আছে। অ্যাবসলিউটলি। মোহাম্মদ জান চৌধুরী, হ্যাঁ, আমার বড় ভাইয়ের নাম হলো ফরিদ জান, আমার বাবার নাম হলো হাসান জান, আমার ফুপুর নাম হলো জামিলা জান, আমার ছোট বোনের নাম হলো জানটা কেন? জান। এটা কি জান একটা ফ্যামিলি টাইটেল, আচ্ছা, ফ্যামিলি টাইটেল। এটা অ্যাকচুয়ালি এটা চলে আসতেছে মানে পূর্বপুরুষ থেকে। এটা মানে ধারাবাহিকভাবে আমার দাদার আগেও হয়তো কেউ ছিল, তা আমার লিমিট হলো দাদা পর্যন্ত। তো দাদার আগেও কেউ ছিল হয়তো জান, সেভাবে দাদা ছিল হয়তো ওইভাবে। ফাহিম ভাইয়ের সাথে আছে মোহাম্মদ জান ফাহিম, এবং উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জামাইকাতে আমার আশা খুব কম হয় এই অঞ্চলে। এফ ট্রেনের একদম 169 এর একটু পরে উপরে উঠলে এফ ট্রেন স্টেশনের উপরে উঠলে একটু 2-3 মিনিট হাঁটলে ওনার অফিস, বিশাল অফিস। তো আজকে ফাহিম ভাইয়ের সাথে এলাম এবং ওনার সাথে একটু গল্প করি, ওনার জীবনীটা জানি। আমি ভেবেছিলাম ওনার সবকিছুতেই এই মর্গেজ, প্রপার্টি এইসব আছে, কিন্তু আলোচনার সময় আমরা যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে না, উনি শুরুটা করেছেন নানান রকম ভাবে, কিন্তু ওনার একটা বিজনেস ছিল, সেটা রেস্টুরেন্ট। তো ওনার গল্পগুলো সব শুনি। ফাহিম ভাই, একটু আপনি যদি বলেন যে আমেরিকার জীবনটা আপনার শুরু হলো কিভাবে, আমেরিকা এলেন কিভাবে, এবং এখানে প্রতিষ্ঠিত হলেন কিভাবে? আমেরিকায় আমি আসা সেটা হলো 1985 এর দিকে আমি আসছি, সেপ্টেম্বর মাসে। আসার পরে আপনার স্টুডেন্ট হিসেবে আইসা এখানে আমি টেক্সাস থেকে পড়ালেখা করছি। সেখান থেকে পড়ালেখা করে আমার ছিল বিজনেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো সেটার উপরে করে আমি 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি করলাম। পড়ালেখা শেষ করে আমি তারপরে নিউ ইয়র্কে মুভ করে ওখানে চাকরি পেতে খুব অসুবিধা হতো। কারণটা হলো কি, টেক্সাসে দেখলাম ওখানে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির যে প্রভাব তখন সে আমলে, আমি বলতেছি আর্লি 80s এর দিকে, আপনার আর্লি 80s এর দিকে তখন খুব মানে কম ছিল। আমার সঙ্গে 2 জন আরো আসছিল, তারা চলে গেল ক্যালিফোর্নিয়া পড়ালেখা শেষ করে, আর আমি মুভ করে চলে আসলাম নিউ ইয়র্কে। সে আমার জীবন শুরু হলো নিউ ইয়র্কেই। প্রায় নিউ ইয়র্কে আমি অলরেডি 35-36 ইয়ার্স আমার এখানকার জীবন, লাইফ। আমি 37 ইয়ার্স আমি বলবো এখানে। এর আগে তো আপনার টেক্সাস 42 বছর হয়ে গেল এই দেশে থাকা। বলতে গেলে আমি গ্রো আপ করছি এখানে আমেরিকায়। আই গ্রু আপ হিয়ার। সো এই সেই আপনার গিয়ে আমাদের তো একটাই স্বপ্ন, আমেরিকান ড্রিম, টু মেক ইট হ্যাপেন। সো আলটিমেট এফোর্ট এটাই ছিল। এসে একটা সুযোগ পেলাম, একটা রেস্টুরেন্ট আপনার টাইম স্কোয়ারের উপরে একটা রেস্টুরেন্টে আমি নাইট ম্যানেজার হিসাবে, ইভিনিং ম্যানেজার হিসাবে ওখানে যোগদান। এই প্রথম কাজ আমার লাইফে। সে আমলে আপনার টাইম স্কোয়ারে হাওয়ার্ড জনসন রেস্টুরেন্ট ছিল আপনার 46 অ্যান্ড ব্রডওয়ের উপরে। এখন সেখানে ম্যারিয়েট মার্কি আছে, সে তখনও এই ম্যারিয়েট হোটেল ছিল, ওর পাশেই ছিল। তো সেখানে আমি ইভিনিং ম্যানেজার হিসেবে যোগদান করি। ধীরে ধীরে আমার আরো হতে গেল, আরো আগে করতে থাকলাম। তারপরে এক পর্যায়ে গিয়ে আমি এই রেস্টুরেন্ট বিজনেসেই ঢুকে পড়লাম। আমি ম্যানেজার থেকে আমি রেস্টুরেন্ট বিজনেসে ঢুকে পড়লাম এক পর্যায়ে গিয়ে। ওইখানে কতদিন কাজ করলেন? প্রায় বছর 3 আমি কাজ করছি ওখানে। রেস্টুরেন্টেই আমি বছর 3 কাজ করার পরে আমি একটা রেস্টুরেন্ট পেলাম, টনি রোমাস রেস্টুরেন্ট, টেক্সাস গ্রিল যেটা বর্তমানে। সেখানে একজন গ্রিক ভদ্রলোক, ওনার নাম হলো অ্যাঞ্জেলো স্লাভাকিস। উনি একজন বিগ টাইকুন বলতে গেলে। ওনার 8টা-9টা ওনার টনি রোমাস রেস্টুরেন্ট উনি তখন সদ্য উনি কিনছেন। তো উনি একদিন আমার তখন আমি টাইম স্কোয়ারের উপর সবচেয়ে বড় যে রেস্টুরেন্ট ছিল টনি রোমাস রেস্টুরেন্ট, সেটা আমি তখনকার সেখানকার আমি জেনারেল ম্যানেজার ছিলাম, মানে ওভারঅল আমি স্টোর ম্যানেজার। আচ্ছা, ওই প্রথম যে রেস্টুরেন্টে আপনি ঢুকলেন, সেখানে ঢুকে ধীরে ধীরে আপনি জেনারেল ম্যানেজার হয়ে গেলেন। কারেক্ট। আচ্ছা, প্রথম ঢুকলেন কি? ওখানে আমি ঢুকলাম অ্যাজ এ হোস্ট হিসাবে। মানে একটা লোক আসলো, ঢুকলেন, আপনি বলবেন আমি তো সিট চাই 2 জনের জন্য, নিয়ে বসাবো, এই কাজ ইন্ট্রোডিউসার, রাইট। কিন্তু সেখান থেকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তারপরে ওখানে জেনারেল ম্যানেজার 3 ইয়ার্স। এক পর্যায়ে আমি, ওদের তখন 9টা রেস্টুরেন্ট ছিল,
এমনকি একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করলো তারা আপনার লন্ডনে, আপনার লন্ডন ড্রাই ডকে, সেটাও ওটার আন্ডারে। ধীরে ধীরে আপনার জেনারেল ম্যানেজার থেকে আমাকে ওরা প্রমোশন দিয়ে নিয়ে আসলো ওরা অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যানেজার। ডিস্ট্রিক্টের আন্ডারে আমি নিউ ইয়র্ক আমার ডিস্ট্রিক্ট। পরে বললো জাস্ট টু দিস গাই ইজ সাচ এ পাওয়ারফুল গাই দ্যাট উই নিড হিম টু মোর পুট হিম আপ দেয়ার। পরে আমরা তারা ডাইরেক্টর অফ অপারেশন বানাই দিল তারা আমাকে। ডাইরেক্টর অফ অপারেশন মিনস এন্টায়ার নিউ ইয়র্ক, লন্ডন, এটা বোথ আমি অপারেট, মানে কোম্পানির পুরো অপারেশনটা দেখছেন, পুরো অপারেশন নিউ ইয়র্কের এন্টায়ার অপারেশন আমার আন্ডারে। এক পর্যায়ে আপনার তখন ওই যে অ্যাঞ্জেলোস ক্লাবাকিস, একজন গ্রিক ভদ্রলোক, উনি তখন সেটার প্রেসিডেন্ট ছিলেন ওই কোম্পানির। ইজ এ বিগ গাই স্টিল, আমি এখনো তার সঙ্গে যোগাযোগ আছে আমার। তো উনি বললেন যে উনি মানে ঠাট্টা করে আমাকে বলতেন, তখন তো বাংলাদেশি না, গান্ধী গান্ধী করে আমাকে বলতেন। তো গান্ধী লাইক আই হ্যাভ অ্যান অপরচুনিটি দ্যাট আই ওয়ান্ট ইউ টু বি মাই পার্টনার উইথ মি। উনি আমাকে বললেন যে আই ওয়ান্ট ইউ টু বি মাই পার্টনার উইথ মি উইথ দিস বিজনেস, বিকজ আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউ আর ভেরি অ্যাগ্রেসিভ and you have shown enough to us that this is the money-making company. So I want you to be my partner with me. I said, listen, if I want to be a partner, don't ask me for the money to be partner with you. Well, nobody. Why are you worrying about the money? Money will come to you. You don't need to pay money. আমাকে believe me or not, উনি আমাকে $2 লক্ষ ওনার একটা ফ্রেন্ডের কাছে নিয়ে গেলেন। ও আমাকে $2 লক্ষ দিল। জি, একদিনে, one day। $2 লাখ দিলেন বিজনেসের জন্য। হ্যাঁ, দিয়ে ও বললো যে এই নো তোমার $2 লক্ষ, and now you are a partner with me, you take it, আচ্ছা, and you pay whenever you can. So দেখেন লাখ কিভাবে কাজ করে। and I put $200,000 become his partner. So eventually আমি ম্যানেজিং ডাইরেক্টর হয়ে গেলাম কোম্পানির। he has nothing to do, he's a silent partner, it is my company and he is a silent partner. ও জানে লোক আমাকে ধোকা দিবে না, ফাহিম জান, মোহাম্মদ, is never. So anyway, I ran it for a long time. কতদিন করলেন সেই রেস্টুরেন্ট বিজনেস? প্রায় 15-16 বছর আমি রান করছি। ধীরে ধীরে আপনার ম্যানহাটনে আপনার একটা জিনিস কি, আপনার রেস্টুরেন্ট, আপনার যে কোনো দোকান যদি একবার লিজ দিয়ে দেয় আপনাকে, লিজের পরে লিজ যখন রিনিউয়াল আসে, ওরা আপনার ধীরে ধীরে বাড়াতে থাকে তারা, কিংবা ওদের আলটিমেট এফোর্ট থাকে আপনি ছেড়ে চলে গেলে আর নতুন একটা আনলে তারা বেশি ভাড়া দিয়ে থাকে, দিবে কিংবা। সো কিন্তু লিজ আমি আর পোষাইতে পারিনি, লিজ একটা করে রেস্টুরেন্ট বন্ধ আরম্ভ করে দিলাম। কারণটা হলো উই ক্যানট, আমাকে তো আনাফ মানি না মেক করলে আমি শুধু এমপ্লয়ির জন্য কাজ করতে হবে আমাকে। আই ক্যানট ওয়ার্ক ফর মাইসেলফ, কোম্পানি তো বেনিফিট শো করতে হবে। এক পর্যায়ে গিয়ে আমাদের রেস্টুরেন্ট, তবে আমি পরে লং আইল্যান্ডের দিকে নিয়ে গেলাম। লং আইল্যান্ডে যখন গেলাম তখন লং আইল্যান্ডে একটা 400 সিটার রেস্টুরেন্ট আমি সাফক কাউন্টিতে ওপেন করলাম, সেটাও চালালাম। সেটাও বছর 2-3 চালাবার পরে সেটাও আমি সেখান থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে কমপ্লিটলি 1995-এর দিকে, 1995-এ আমি কমপ্লিটলি আউট অফ দ্য রেস্টুরেন্ট বিজনেস কমপ্লিটলি। চাকরিও করলেন না? না, খুব বেশি দিন রেস্টুরেন্ট ব্যবসায়ও থাকলেন, ব্যবসাটাতেও থাকলেন না? কতদিন সব মিলে? মানে আমার এরকম 16 বছর হবে, 16-17 বছর। এলেন কত সালে আবার যদি বলেন? 85-এর দিকে। 85-এ। আর আপনি ব্যবসাটা ছেড়ে দিলেন কবে? 95-এর দিকে। 10 বছরের মধ্যে আপনি পড়াশোনাও করেছেন 2-3 বছর, তার মানে 6 to 7 years 8 years করে বের হয়ে গেলাম সেখান থেকে। আচ্ছা, রেস্টুরেন্টের আপনি যে 3 বছর রেস্টুরেন্টে প্রথম হোস্ট হিসেবে শুরু করে তারপর বছর 2-1-এর মতো জেনারেল ম্যানেজারের পর্যায়ে গেছেন বছর 2-1, আপনি কি মনে করেন যে অন্য সবার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক? দেখেন, আমার একটা জিনিস কি, আমার মাথায় একটাই কাজ করতো, আমি একটা গরিব দেশ থেকে, আমি তখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অ্যাগ্রেসিভ। আমার ভিতরে গোল ছিল, আমার মাথায় একটা ছিল গোল, আই অ্যাম গোনা রিচ মাই গোল। আমি এমনকি এক পর্যায়ে আমি বাস বয়েরও কাজ করছি। আপনি জানেন রকফেলার সেন্টার আমেরিকান ফেস্টিভ্যাল ক্যাফে, সেখানে আমি একসময় বাস বয়েরও কাজ করছি। তাও কি মাসখানেক। ওয়াজ নট মাই
that was not my job, but I took it because আমার সার্ভাইভালের জন্য আমাকে কিছু করতে হবে। I have to pay my rent and all those things. So I did it, but that was not my goal. My goal সবসময় মাথায় একটা ছিল যে I want to be something. I want to be there. So একটা জিনিস আমি নিজেকে মনে করতে পারি যে আমি গর্ব করে বলতে পারি যে I'm a self-made man. I'm a self-made. Nobody. আমি এদেশে আসছি, আমার বাবা তখন ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল, বাংলাদেশ ফুড ডিপার্টমেন্টের। আচ্ছা, আমাদের কোনো জিনিসের অভাব ছিল। আমার মা বাউনি একাডেমি স্কুলের, উনি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিলেন। সো আমাদের অভাব কোনো জিনিস ছিল না সব, কিন্তু আমার বাবা থেকে আমি একটা পেনি নেইনি। তো আমার নিজের, আমি ওখানে কাজ করছি, আমি কাজ করে টাকা দিয়ে আমি নিজের প্লেনের টিকিট করে আমি নিজে আসছি এই দেশে। আসার পরে আমার যুদ্ধ সংগ্রাম, I want to show my family, I want to show everybody that what I can do. আমার একটা ইয়ে ছিল যে I want to go up there, up, sky is the limit. একটাই আমাকে তখন একটা আমেরিকান লোক বলছিল তখন আমাকে যে আমেরিকা is the land of opportunity, is a dream. You can make it possible if you work very hard. You can make it possible. এবং আমার যে বিজনেস পার্টনার পরে যে হয়েছিলেন অ্যাঞ্জেলো স্লাভাকিস, গ্রিক টাইকুন, রেস্টুরেন্টের কথা বলছি। হ্যাঁ, রেস্টুরেন্ট, উনিও বলতেন আমেরিকা ইজ আ ল্যান্ড অফ অপরচুনিটি, ইউ উইল মেক। আই কেম ইন উইথ নাথিং ইন মাই হ্যান্ড ফ্রম গ্রিক, হোয়াট এভার আই অ্যাম উইথ মাই হার্ড ওয়ার্ক। সাংঘাতিক দুরন্ত লোক ছিল সে, এখনো সে আমার চেয়ে বয়স 2 বছরের বড়, কিন্তু সে ইজ স্টিল টু দিস ডেজ হি ওয়ার্ক লাইক ক্রেজি আওয়ার্স, ক্রেজি থিংস, বাট হি ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট গাই ইন ম্যানহাটন, মানে আপনার রিয়েল এস্টেটের ভিতরে। সো আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র পড়াশোনা, শুধুমাত্র একাগ্রতা, সবকিছু এটার জন্য ফ্যাক্টর না, এর সাথে সাথে সময়ও আছে, ব্যক্তিও আছে, প্লেসও আছে, সব একটা প্যাকেজের মতো করতে হবে, তাই না? আপনাকে খালি ক্লিক করতে হবে, জানতে হবে, সময় সুযোগের সদ্ব্যবহার করতে হবে আপনাকে। ভাগ্য সবার জন্য এবং আপনাকে হয় না, কিন্তু আপনাকে ওই সুযোগটা আপনাকে খুঁজতে হবে। আমেরিকান একটা ভাষায় একটা কথা আছে, ইংলিশের ভাষা, স্ট্রিট স্মার্ট। স্ট্রিট STREET, মানে রাস্তা, সড়কের স্মার্ট কেতা দুরস্ত হতে হবে, স্ট্রিট স্মার্ট, শুধু পড়ালেখা করলে হবে না। আরেকটা জিনিস আমি দেখলাম এদেশে, একটা জিনিস সৎভাবে দেখে আপনি অনেক কিছু করতে পারেন। যেরকম আমার এই যে জবটা, ইটস এ প্যাশন। আমি তো রিটায়ার্ড লোক, আই এম রিটায়ার্ড গাই। কত বয়স এখন? আমার 68 এই জানুয়ারি মাসে 68 হয়ে যাব আমি রিটায়ার্ড। 62 এর পরে তো মানুষ রিটায়ারমেন্ট নিয়ে নেয়, কিন্তু এই জবটা যেটা আমার মর্টগেজ বিজনেস, ইট বিকাম মাই প্যাশন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ে আমি জিমে যাই, জিম করে তারপরে বাসায় এসে গোসল করে। ধরে করছেন এই ব্যবসা? 30 ইয়ার্স। এই ব্যবসাও 30 বছর হয়ে গেছে। তার মানে আপনি রেস্টুরেন্ট বেশি দিন করেন না, এসে এই ব্যবসায় ঢুকলেন। এই ব্যবসায় ঢুকলেন কিভাবে? মানে আপনি রেস্টুরেন্ট থেকে ওই যে বললাম 1992 তে আমি যখন প্রথম বাড়ি কিনলাম, যে ভদ্রলোক আমার লোনটা করে দিছিলেন, উনি একটা মর্টগেজ ব্যাংকার ছিলেন নিজেই। আচ্ছা। তো উনি আইটিভি বলে তখন একটা প্রোগ্রাম ছিল, আইটিভি, ইন্ডিয়ান টিভি ছিল, তখন এই একটাই টিভি, সবাই আমরা ওইটাই দেখতাম। উনি ওটার মধ্যে অ্যানাউন্সমেন্ট করতেছিলেন, কমিউনিটি বেস, তোমরা যদি বাইলিঙ্গুয়াল থাকো, থাকো, তোমাদের কমিউনিটিতে উই আর হায়ারিং আ লোন অফিসার। তখন রেস্টুরেন্ট বিজনেস থেকে আউট হওয়ার পরে এশিয়ান কমিউনিটির মধ্যে বা আদার কমিউনিটির মধ্যে সে এশিয়ান কমিউনিটি, আমি দেখলাম, দেখার পরে আমি ওনাকে কল দিলাম, আই স ইওর অ্যাড, আই এম উইলিং টু জয়েন। আমাকে সে নিল, প্রথম দিন আমার ইন্টারভিউ নিল, ইন্টারভিউ দিয়ে সঙ্গে সঙ্গে সেই দিনই সে আমাকে কাজ দিয়ে দিল। And since then my journey started as a loan officer. করতে করতে আমি তার সেখানেও আমি গিয়ে ফার্স্ট রিপাবলিক মর্টগেজ ব্যাংকের আমি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলাম। হি ইজ এ প্রেসিডেন্ট, ওর কাছে পর্যন্ত পৌঁছে গেল। আমাকে এক পর্যায়ে সে হাইসা বলল, স্কটসেসকের নাম ছিল তার, I cannot give you my position to become a president of this company, otherwise you're going to kick me out any day because the way you are moving, you're going to kick me out. আমি হাসতে আরম্ভ করলাম, I don't think so. এটা I can give you এটা এনভিনা না, তো বললো যে I can only give you up to vice president. So লং আইল্যান্ডে আমাদের প্রায় 6-7টা আমাদের মর্টগেজ ব্যাংকের অফিস ছিল, আমি তার ইনচার্জ হয়ে গেলাম। তো আমি 110 জেরিকো টার্নপাইক ফ্লোরাল পার্ক থেকে আমি অপারেট করতাম।
সো এনিওয়ার আই গো দেয়ার, আমি যে কোনো জবে যে কোনো ইসের মধ্যে যাবো, আমি বলছি মাই টার্গেট ইজ টু গো আর রিচ আপ দেয়ার, রিচ মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে যেখানে অ্যাটেন্ড করা যায়, আমি ওইটাই হাইয়েস্ট পজিশনে গিয়ে আমি বসতে চাই। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু বি আ রেগুলার, আই ওয়ান্ট টু বি আপ দেয়ার। আমরা সাধারণত দেখেছি আমেরিকায় যারা পড়তে এসছে বেশিরভাগেরই যে লাইনে পড়তে এসছে সেই লাইনে আর থাকে নাই। না, আপনি কিন্তু ভ্যারাইটিস, আপনি সেই লাইনে আছেন। বিজনেস সব জায়গায় ছিল। কারেক্ট। তো যে বিষয়টা আমি জানতে চাইছি সেটা হলো, এখন যে কাজটা করছেন, আপনি মর্গেজ ব্যাংকিং এ জয়েন করলেন এবং সেখানে আপনি কাজ করছিলেন, আর এখন করছেন নিজের বিজনেস। তো এই মর্গেজ ব্যাংকিং এর এখন যে বিজনেস, এটা কি কনসালটেন্সি? না, এটা কনসালটেন্সি না, এটা আমি আমার একটা ফ্র্যাঞ্চাইজ নিয়েছি একটা ইউনাইটেড নর্দার্ন মর্গেজ ব্যাংকার থেকে, ওদের থেকে আমি একটা ফ্র্যাঞ্চাইজ, আমার একটা ব্রাঞ্চ অফিস নিয়ে নিয়েছি এখানে। তো এই ব্রাঞ্চ অফিসটার যে ওনার আমি নিজে। সেটা কিভাবে কাজ করে, আপনারা কিভাবে কাজ করেন? আমরা ব্রাঞ্চ অফিসে তাদের থেকে ব্রাঞ্চ নিলাম, ব্রাঞ্চ নিয়ে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করলাম, তাদেরকে রিপ্রেজেন্ট করতেছি, ওই ব্যাংকিং কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করতেছি এখানে কমিউনিটিতে। আমি আচ্ছা আচ্ছা, আমি ব্যাপারটা এভাবে যদি বুঝি যে আপনি একটা ব্যাংকের ব্রাঞ্চের মতো, কিন্তু এখানে আমেরিকান লতে বা অন্য কিছুতে আপনাদের ইন্টারনাল প্রফিটের মধ্যে কি মার্জিন থাকবে না থাকবে এটা আপনাদের ব্যাপার, রাইট? হ্যাঁ, আর লোকজন সব আপনি দিয়ে এখানে আপনার পক্ষ আমার থেকে পরিচালনা করবেন, এটা আমার শুধু ওইটা ব্র্যান্ডিং ব্র্যান্ডটা রাইট। আমার যে আমার যতগুলো স্টাফরা সব আমার স্টাফ, আমার সবকিছু, আমার এক্সপেন্সেস, আমার সবকিছু, সেটাই নিয়ে আমাকে। আপনারা সোসাইটিতে কাজ করেন কিভাবে? সোসাইটি মর্গেজ ব্যাংকিংটা কিভাবে সোসাইটিতে রোল প্লে করে? এটা খুবই ইম্পর্টেন্ট কথা বললেন আপনি। বাংলাদেশি কমিউনিটি বাই দ্য ওয়ে ইজ ভেরি রাইজিং কমিউনিটি বর্তমানে, ভেরি রাইজিং কমিউনিটি, ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি। আমি একসময় যখন নতুন আসলাম এই দেশে, তখন আপনার ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি ছিল দুইটা কমিউনিটি, সেটা হলো পাকিস্তানি কমিউনিটি আর জামাইকান কমিউনিটি। 90s এর পরে, মিড 90s এর পর থেকে তখন বাংলাদেশি কমিউনিটির আপনার গ্রোয়িং শুরু হলো, গ্রোথ আরম্ভ করলো আর কি বাংলাদেশি কমিউনিটি। কারণ আমরা যারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন তারা অত কষ্ট করতে হচ্ছে না তাদেরকে। কারণটা হলো, যেরকম ফর এক্সাম্পল আমি বলি, আমার 2 মেয়ে 1 ছেলে আমার, এবং দে আর অল এস্টাবলিশড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা ওয়েল এস্টাবলিশড, সোনার চামচ দিয়ে বড় হইছে, আমরা যেটাকে সোনার চামচ বলতে পারি, রাইট। তো তারা ওই কষ্ট করে না যেটা আমি যে কষ্ট করে আসছি, সেটা নাই। তবে একটা জিনিস, যে কমিউনিটিকে, এই যে হাউজিং কমিউনিটিকে বসে ওই সময় যখন আমরা বাড়ি কিনছি 90s এর দিকে, আমাদেরকে বুঝাবার মতন বাংলায় কথা বলে বুঝাবার জন্য কোনো লোক ছিল না। হাউ ডাজ ইট ওয়ার্ক, নোবডি। ওদের সঙ্গে ইংলিশে কনভারসেশন করে আমাদেরকে বললো ওকে, দিস ইজ ইউর সাইন হিয়ার এন্ড ইট উইল হ্যাপেন। বলার সুযোগই ছিল না। তো একজনকে বসায়, একটা লোক যখন 30 years 30 বছরের মর্টগেজ নিচ্ছে, ফার্স্ট টাইম তার ড্রিম মেক ইট পসিবল, তার একটা বাড়ি কিনতে, তারা জানতে চায় অনেক কিছু। ইউ হ্যাভ টু বাংলা ভাষায় তাদের সঙ্গে কথা বলে তাদেরকে। এখন যে আমি বলতেছি, যেটা মেইন কথা আসি, সেটা হলো, এখন যে আমার জব যেটা আমি করি, এটা নট জাস্ট অ্যাবাউট দ্য মানি, ইটস নট। যেটা বানানো তো বানায় নিয়েছি আমরা, উই হ্যাভ ডান, অলরেডি ডান। এখন জাস্ট হাউ টু হেল্প দ্য কমিউনিটিকে কি করে হেল্প করব, যারা নতুন, যারা অ্যারাইভেল বাংলাদেশ থেকে, তাদের ড্রিম নিয়ে আসছে, বিগ অ্যাপেলে কি করে তারা বাড়ি কিনবে, কি করে তারা তার ছেলে মেয়েকে বড় করবে, এটা আমরা অ্যাজ এ আমরা যারা প্রবীণ এই লিঙ্কে তাদেরকে হেল্প করা, আপনার যে জ্ঞানটুকু আছে শেয়ার আপনি দিতে চাই, শেয়ার করতে চাই। কি করে বাড়ি কিনবেন, কি করে আপনারা লোন নেবেন, প্রসেসটা কি হবে, ফার্স্ট টাইম বায়ার আপনারা কি, আপনাদের কাছে আনাফ পয়সা আছে কিনা বাড়ি কেনার জন্য, না থাকে আর কি কি প্রোগ্রাম আছে যাদেরকে দিয়ে আপনাদেরকে আমরা বাড়ি কিনতে হেল্প করতে পারি। সেটাই হলো মেইন অবজেক্টিভ আমাদের। 2006-07 একটা ধস নামছিল তখন, আপনার ফাইন্যান্সিয়াল ধস বলে তখন সেটাকে নাম ছিল 2007-এ। ওই ধসের সময় আমার মতন এরকম অনেক ছিল যারা মর্টগেজ বিজনেসে বাঙালিরা আসছিল, কেউ নাই।
আমার সঙ্গে যারা আসছিল আজকে কেউ নাই তারা। কারণটা কি? কারণ তারা ডিসঅনেস্টির সঙ্গে লোকদেরকে এক্সপ্লয়েট করছিল, তারা করছিল, এবং প্রত্যেকেই হয়তো লাইসেন্স লুজ করলো, জেলে গেল এবং তারা ডিপোর্ট হয়ে গেল। কিন্তু আমি সেই লোক, ওদের সঙ্গে শুরু করছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর, আমি কন্টিনিউ করে যাচ্ছি। এবং সেই আমার NMLS নাম্বার 21812, অনলি 2000 লোক সে আমলে রেজিস্টার করছিল সারা আমেরিকায়। 2000 লোক রেজিস্টার করছিল। আই ওয়াজ ওয়ান অফ দেম। 2000 লোক মর্গেজ লোন অফিসার হিসেবে রেজিস্টার করছিল। আচ্ছা, সেটার ভিতরে আমি একজন ছিলাম। আচ্ছা, এটার জন্য তো প্রথম একবার একটা সার্টিফিকেট হোক বা একটা ডিপ্লোমা হোক, এই ধরনের একটা জ্ঞান লাগে, তাই না? একটা জ্ঞান লাগে, মাস্ট বি। ফেডারেল গভর্নমেন্টের আপনাকে টেস্ট দিতে হবে, সেই জন্য আপনাকে পড়তে হবে, ওই টেস্টে পাস করতে হবে। তারপরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড টেস্ট, আপনার ক্রেডিট হিস্ট্রি, এগুলো সব দেখবে তারা। তারপরে আপনাকে ইস্যু করবে লাইসেন্স। নিউ ইয়র্ক স্টেটে যদি প্র্যাকটিস করেন, নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স থাকতে হবে এবং নিউ ইয়র্ক স্টেটের ল সম্পর্কে আপনাকে জানতে হবে হাউজিং মার্কেটের উপরে। এবং সেই আমার কাছে আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, আমার টেক্সাসের লাইসেন্স আসে আমার নিজের। সো আমি এখানে প্র্যাকটিস করতে পারি। আমার কোম্পানি যেটা আছে, আমার কোম্পানির 50 স্টেটেই তারা অপারেট করে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত নিজের 4টা লাইসেন্স রয়েছে, যেটা আমি সেখানে প্র্যাকটিস করতে পারি এই প্রতিষ্ঠানের মধ্যে। এই প্রতিষ্ঠান থেকে, এখান থেকেই। ফাহিম ভাইয়ের সাথে আছি। ফাহিম ভাই জ্যামাইকাতে থাকেন, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে তিনি বেশ সুপরিচিত। এই মর্গেজের প্রপার্টি মর্গেজ, আমরা এটা কি প্রপার্টি মর্গেজ বলতে পারি? হোম মর্গেজ প্রপার্টি মর্গেজ, ইয়েস। ওকে, তো ফাহিম ভাইয়ের সাথে কথা বলছি আমরা, আর একদম শেষ প্রান্তে এসে গেছি। ওনার কোম্পানির নাম হচ্ছে UNMB হোম লোনস ইনক। আর এটি কোম্পানির ফ্র্যাঞ্চাইজ অফিস এখানে। এই কোম্পানিটা 1979 থেকে আছে। 1979 থেকে এটি অনেক পুরান কাজ করে, অনেক পুরনো কোম্পানি। আর উনি এখানে লোন অর্গানাইজার, এই প্রতিষ্ঠানের লোন অর্গানাইজার আর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছেন। আসলে এটি ওনার প্রতিষ্ঠান, এটি ফ্র্যাঞ্চাইজ যেহেতু ওনারই কোম্পানি। 16419 হিলসাইড এভিনিউতে আছে এটা। মর্গেজ বিষয়ে ওনার কাছ থেকে কোনো তথ্য জানতে চাইলে জানতে পারবেন, কিন্তু আমি ওনার সাথে শেষ করব একটা প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে, বাংলাদেশিদের যারা একদম বাড়ি কিনতে পারবেন, ফার্স্ট টাইম হোম বায়ার বা আগে যারা কিনেছেন, তাদের সবার জন্য একটা প্যাকেজ, একটা ধারণা দেয় আপনার কাছ থেকে আশা করি। শিওর, আপনার গিয়ে দেখেন, আমরা অনেকেই মনে করি যে আপনার যে ফার্স্ট টাইম বায়ার যারা আছে, আমাদের অনেকগুলি টাকা থাকতে হবে, অনেক টাকা না থাকলে আমরা বাড়ি কিনতে পারবো না। এটা ভুল ধারণা। কারণ বর্তমানে যে আমাদের কাছে যে প্রোডাক্টটা রয়েছে, সেটা হলো, আমরা দেখেন আমেরিকান ইকোনমিটা হলো একটাই জিনিস বলি, যে দ্য মোর ইউ মেক দ্য মোর ইউ স্পেন্ড। আপনার যদি 3টা বাচ্চা থাকে, তাদের তো স্কুলের খরচ, এই খরচ, সেই খরচ, আপনার হাজব্যান্ড ওয়াইফ যতই কামাই করেন, তারপরেও তো আপনার সব দিয়ে টিয়ে খরচ করে কিছু থাকেই না আলটিমেটলি। তো কি আমি বাড়ি কিনতে পারবো না? হ্যাঁ, বাড়ি কিনতে পারবো। আমি বর্তমানে 2500 থেকে 3000 টাকা আমি ঘর ভাড়াই দিচ্ছি। এই টাকায় আমি খরচ করলে আমি নিজের বাড়িতে থাকতে পারি। আই ক্যান ওন মাই প্রপার্টি। আপনাকে যে ডাউন পেমেন্ট দিতে হবে এরকম কোনো কথা না, যে আপনি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে আপনি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম দিচ্ছি, ক্লোজিং কস্টের পয়সা নাই, সেটাও আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারি। সেটা হোল প্যাকেজ আমাদের কাছে আছে ফর ফার্স্ট টাইম বায়ারের জন্য। ইনকাম থাকতে হবে। ইনকামে যে কোনো লোক যদি ভালো ইনকাম থাকে, তারা বাড়ি কিনতে সক্ষম, এবং তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্টও আছে, আমরা তাদেরকে হেল্প করতে পারি। এবং আমার কাছে, আমি জানি না অন্যদের কাছে কি আছে না আছে, তবে আমি স্পেসিফিক্যালি আমি তাদের জন্য কাজ করতে পারি এবং তাদের জন্য হেল্প করতে পারি। তাদেরকে আমরা আমেরিকান ড্রিম কিভাবে তাদের অ্যাটেন্ড করতে পারে, সেটা আমি তাদেরকে উপদেশ দিতে পারি, অ্যাডভাইস করতে পারি। এবং ওই একটা কথা আছে বাংলা ভাষায়, আপনার হাঁটি হাঁটি পা পা ধরে, আঙ্গুল ধরে তাদেরকে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড পর্যন্ত নিয়ে যাই।
আচ্ছা, এই তো বললেন আপনি যোগ্যতার কথা, ফার্স্ট টাইম বায়ারের কথা। আর এমনিতে যারা আছে তারা তো অনেক জ্ঞান রাখে অবশ্যই। জি, যারা ২য়, ৩য় বাড়ি হ্যাঁ, কিনেছে হ্যাঁ, তারাও ইনভেস্টমেন্ট। আসতে পারে। তারাও তো হ্যাঁ, আপনাদের কাছ থেকে অ্যাবসোলিউটলি, আ অ্যাবসোলিউটলি। দেখেন, আমি একটা ছোট্ট একটা গল্প বলি। বাংলাদেশী একজন ভদ্রলোক ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাস করা এখানে আসছিলেন। হুম, ইয়াং ম্যান। উনি পরে উনি সিটিজেন হয়ে গেলেন, সিটিজেন হয়ে উনি চলে গেলেন দুবাইতে। দুবাইতে গিয়ে কাজ করতেন উনি ওখানে হুয়াওয়াই কোম্পানিতে। হ্যাঁ? ওনার নাম বলব না, কিন্তু আমি বলে দিই হুয়াওয়াই কোম্পানিতে কাজ করতেন। ওনার শ্বশুর একদিন আসলেন, কয়ে আমার জামাইয়ের নামে আমার আমার মেয়ের নামে একটা বাড়ি কিনবো এখানে ব্রন্সে, ওরা ফার্স্ট টাইম বায়ার, কেনা যাবে কিনা। আই মেড ইট পসিবল। উনি ওখানে থেকে আমেরিকায় উনি বাড়ি কিনলেন। আই মেড ইট পসিবল। আজকে থেকে প্রায় ১৪-১৫ বছর আগের কথা বলতেছি আমি। তার মানে আমেরিকান সিটিজেন হওয়া লাগে। আমেরিকান সিটিজেন ছিলেন উনি। আচ্ছা, আর আমেরিকান সিটিজেন যারা না, ধরেন আমি বাংলাদেশ থেকে কেউ কি বাড়ি কিনতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আন্ডারে আপনি বাংলাদেশ থেকে নতুন অনেক যারা ব্যবসায়ীরা আসছেন, ওনারা কিনছে। ওনাদের লোন করে দিছি আমি। তিনি বাংলাদেশে থেকে কি এখানে বাড়ি হ্যাঁ, কিনতে পারবেন? হ্যাঁ, দুবাইতে থেকে এখানে বাড়ি হ্যাঁ, তো হ্যাঁ। সেক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করতে হবে? ওনাদেরকে ইনভেস্ট করতে হবে। যেকোনো বাড়ির উপরে যদি উনি 30% ডাউন পেমেন্ট যদি দেন, তার কোনো গ্রিন কার্ড লাগবে না, তার কোনো সোশ্যাল সিকিউরিটি লাগবে না, কোনো কিছু, তার ক্রেডিটও লাগবে না। ইটস ইন্টারেস্টিং। আমি তো জানতাম না এটা। আমেরিকা ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে ইনভেস্টরদের জন্য একটা হেভেন এটা। ওরা চায় আপনি আসেন, এবং একটা জিনিস কি, আপনারা যারা ফরেন ইনভেস্টর যারা আছেন, আপনারা যদি একটা বাড়ি কিনেন এখানে, সো ওই বাড়ি আজকে যদি আপনি ৬ লাখ ৭ লাখ ডলার দিয়ে কেনেন, আজকে থেকে ৫ বছর পরে সেই বাড়ির দাম হবে $1 মিলিয়ন। দ্যাট মিনস কি, আপনি $1 মিলিয়ন অ্যাসেট আছে আপনার কাছে আমেরিকায়, এবং ওটাই কনভার্ট করে ওটার এগেন্সেই আপনি গ্রিন কার্ড পাইতে পারেন। ইউ হ্যাভ এন ইনভেস্টমেন্ট হিয়ার। দ্য মোর ইউ ডু দ্য ইনভেস্টমেন্ট ইন আমেরিকা, আপনার ইজি হবে আপনার গ্রিন কার্ড পাইতে এখানকার আপনার। কিন্তু সমস্যা হচ্ছে টাকাটা সে এখানে পাঠিয়েছে দেখাবে কিভাবে? সেটা হলো ব্যাংকের মাধ্যমে হ্যাঁ, সেটাই। বাংলাদেশ থেকে তো টাকা পাঠানো যায় না। নিয়ে আসতেছেন। কিন্তু কিভাবে তারা আনতেছে? ফরেন ইনভেস্টমেন্ট হিসাবে ওরা দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, আচ্ছা, ফ্রান্স থেকে, বাংলাদেশ লন্ডন থেকে থেকে আসতেছে না, কিন্তু বাংলাদেশীরা করতেছে কাজটা। বাংলাদেশিরা হ্যাঁ, আনতেছে। হ্যাঁ, এখানে বুঝছি। তারা দুবাইয়ে ইনভেস্টমেন্ট হ্যাঁ, তাদের যা আছে সেগুলো হয়তো হ্যাঁ, শিফট করে তারা এদিকে শিফট করে তারা এখানে কিনতেছে তারা বাড়ি। ইটস হিউজ। হিউজ, প্রচুর বাঙালিদেরকে, আমি নাম বলবো না, যে ওই বাঙালিদেরকে তারা বেশ তারা প্রতিষ্ঠিত বাঙালি বাংলাদেশে, তাদের আমি এখানে বাড়ি কিনে দিয়েছি তাদেরকে। ওকে, আপনার হেল্প করছি। জুরিসডিকশন কি শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি না, স্টেট? নিউ ইয়র্ক স্টেটের বাইরে পুরা অল 50 স্টেট। আমি মানে সারা আমেরিকায়? সারা আমেরিকার যে আমেরিকায়। কোথাও আপনি আমাদের ব্যাংক সারা প্রত্যেকটা 50 স্টেটে সার্ভ করে। আমার নিজস্ব লাইসেন্স হলো নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট আর আপনার টেক্সাস। শেষ প্রশ্ন, এটা একটা কিউরিওসিটি। অযোগ্যতাটা কি? বাড়ি কিনতে পারার মধ্যে একটা অযোগ্যতা আছে যে আপনি কখনোই বাড়ি কিনতে পারবেন না। এরকম কোনো কথা না অযোগ্যতা। আপনার অযোগ্যতাটাকে যোগ্যতায় পরিণত করতে আমি আছি এখানে। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে আপনার কাজ। যারা আপনি কেন আসবেন? বাঙালি হিসাবে একটা বাঙালির কাছে তখনই আসবেন আপনি, যখন অযোগ্যতাকে আপনি যোগ্যতায় পরিণত করতে পারেন, এবং সেটা আমাদের সময় যখন 90s এর দিকে যখন আমরা বাড়ি কিনছি, অনেকে 80s এর দিকে বাড়ি কিনছে, আমাদেরকে অযোগ্যতা বলে আমাদেরকে বিদায় করে দিল। কিন্তু ওই যোগ্যতায় পরিণত কি করে করা যায়? ডিরেক্ট ডিরেক্ট। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যে বললেন যে কাজ করতে হবে, আপনার একটা কাজ থাকতে হবে, সেটা কি জি। কাজ একটা সার্টেন টাইমের জন্য, জি। যে ১ বছর কাজ করতে হবে, ২ ২ বছর? বছর। আমেরিকায় আপনার যদি বাড়ি কিনতে চান, আপনার ২ বছরের কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট, এবং ২ বছরের আপনার এখানকার রেসিডেন্সি থাকতে হবে আপনার। হুম, হুম, হুম। তাহলে আপনি বাড়ি কিনতে পারতেছেন। রেসিডেন্সিটা কি? সেটা কি ডকুমেন্টেড রেসিডেন্সি, না আপনি ডকুমেন্টি এখানে থাকতেছেন? ডকুমেন্টেড রেসিডেন্সি থাকতে সেটা হবে। কি গ্রিন কার্ড না? গ্রিন কার্ড হোক, ওয়ার্ক পারমিট হোক, আপনার যেটাই আরকি, যে আপনি থাকার আপনাকে গ্রিন পারমিশন কার্ড, দিয়েছে। আপনি গ্রিন কার্ড গ্রিন নাই, কার্ড ওয়ার্ক ছাড়াও পারমিট নাই? ওয়ার্ক পারমিট দিয়েও আপনি কিনতে পারেন, যে ওকে। আপনার ৫ বছরের আছে, ৬ বছরের আছে। আপনার কন্টিনিউয়াস আপনি ২ বছর আপনি ওকে, রিনিউ প্রুফ করা করছেন। লাগবে, প্রুফ করা হ্যাঁ, লাগবে যে আপনি আছে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট ছাড়া তো আপনি পে চেক দেখাইতেও পারবেন না। না, সেই না, কারণে তো এটা একটা কারেক্ট, বড় বাধা। কারেক্ট। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে।